কেউ আছেন সামনে? কেউ জানে না তিনি এখনো মানুষ কি না। রহস্যবৃত্তের আরো একটি নতুন পর্বে স্বাগতম জানিয়ে সাথে আছি আমি বিপ্লব। হাজির হয়েছি প্রতিদিনের মতো যথাসময় আরো একটি নতুন ঘটনা শোনানোর জন্য। আজকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেই ঘটনাটি সংগ্রহ করেছি ভূতের কাহিনী নামক অথেন্টিক ফেসবুক পেজ থেকে এবং সেখানে ঘটনাটি পাঠিয়েছেন কামরুন নাহার সেজতি। কোনরূপ কালক্ষেপণ না করে শোনাতে যাচ্ছি আজকের ঘটনাটি। তার পূর্বে যে অনুরোধ করতে চাই সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং সাথে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দেবেন, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তাহলে আর দেরি না করে শুনে আসি আজকের ঘটনাটি। আশা রাখছি ঘটনার শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই, আশা করি ভালো আছেন। যারা দর্শক শুনছেন এই মুহূর্তে আশা করি আপনারাও সকলে ভালো আছেন। আমি সেজতি, আমি শুরু করছি আজকের ঘটনা যেটা শোনাতে চাচ্ছি আপনাদের। আগে বলে রাখা ভালো, এই ঘটনাটা আমার সাথে না, এই ঘটনাটা ঘটে আমার চাচার সাথে। এই মুহূর্তে আমি ওনার নামটা প্রকাশ করতে চাচ্ছি না এবং ঘটনাটা একটা বাড়িকে কেন্দ্র করে। যাই হোক, আমরা ভিতরে ঘটনা পর্যায়ক্রমে বলতে বলতে জানবো সব কিছু। শুরু করছি। ঘটনাটার সূত্রপাত যদি বলি, যবে থেকে শুরু হয় তখন 2014 সালের সেপ্টেম্বর মাস। ওই সময়টাতে অন্য 5টা দিনের মতনই স্বাভাবিক একটা দিন এবং স্বাভাবিক একটা বিকেল হিসেবেই ধরে নিচ্ছি। গ্রামের কাঁচা রাস্তা ধরে নতুন বাড়ির সামনে এসে দাঁড়ালেন আমার চাচা, যে নামটা আমি বলতে চাচ্ছি না। তার হাতে ছিল একটা দলিল, কিন্তু চোখে ছিল শান্তির স্বপ্ন। কারণ হচ্ছে বাড়িটি তিনি পেয়েছিলেন আইনি লেনদেনের মাধ্যমে। এই বাড়ির, যে বাড়িটাকে কেন্দ্র করে ঘটনা, এই বাড়িটা ছিল অন্য আরেকজনের। দুঃখিত যে তার নামটাও আমি বলতে চাচ্ছি না। যার ছিল, উনি ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই বাড়ির দলিল আমার চাচার নামে করে দেয়। বাড়িটি দেখে আমার চাচার বেশ ভালো লেগেছিল। লম্বা লিচু গাছ, ফাঁকা উঠোন, চুপচাপ পরিবেশ। এক কথায় যদি বলি, গ্রাম্য একটা পরিবেশ, একটা বাংলোর মতো। বাড়িটা বেশ সুন্দর হলেও তিনি জানতেন না এই বাড়ি তাকে গিলে খাবে। মানে এই বাড়ি যে সমস্ত কিছু ধ্বংসের মূল, সেটা তিনি বুঝতে পারেননি। বাড়িতে ওঠার পরে বেশ কিছুদিন ভালোই চলে, অর্থাৎ 2014 শেষ পর্যন্ত ভালোই ছিলেন। 2015 শুরু হলো, আর সেই সাথে শুরু হলো অদৃশ্য আতঙ্কের পদচারণা। প্রথম দিকের দিনগুলো বেশ স্বাভাবিক ছিল, যে কথা কিছুক্ষণ আগেই বললাম। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বাড়ির ভেতরে অদ্ভুত সব শব্দ শুরু হয় হঠাৎ করেই। মানে এমন শব্দ বা আচরণ যেটা হচ্ছে মাঝরাতে হঠাৎ টক টক করে একটা শব্দ হচ্ছে, মানে অ্যাজ লাইক দেওয়ালের ভেতরে বা দেয়ালে নখ দিয়ে আঁচড় দিলে যেরকম একটা শব্দ হয় ওই রকম। আবার দরজার সামনে আচমকাই কারো হাঁটার শব্দ। আপনি সেই শব্দ অনুসরণ করে যখন দরজা খুলি তখন কাউকে দেখতে পাই না। আবার এটাও হয় যে আমাদের রাতে খাবার দাবারের পরে রান্নাঘরে হঠাৎ করেই বাসন নাড়ার শব্দ, উঠোনে অদৃশ্য পদচারণা, ছাদে ভারী কিছু গড়ানোর আওয়াজ। এইসব ধীরে ধীরে পরিবারের সবাইকে অসহজ করে তোলে। প্রথম 2-1টা শব্দ হয়তো মেনে নেওয়া যেত, কিন্তু দিনের পর দিন এই অস্বাভাবিক আচরণ আসলেই আমাদেরকে অস্বাভাবিক করে তোলে। রাতে আমার চাচা বারবার জেগে যেতেন, ঠিকমতো ঘুমাতে পারতেন না। হঠাৎ করে এই ঘুম ভেঙে উঠতেন, মনে হতো কেউ ঠিক পাশেই দাঁড়িয়ে আছে ওনার,
এরকমটাই বলতেন। দেখতে গেলে দেখা যায় না, কিন্তু উপস্থিতিটা স্পষ্ট, ঠান্ডা, অন্ধকার, ভারী। এরপর যেটা শুরু হলো সেটা এর থেকেও আরো ভয়ঙ্কর। আমার চাচা হঠাৎ করেই দ্রুত শুকিয়ে যেতে থাকেন। যে কথাটা প্রথম আপনাকে বলছিলাম, যখন এই বাড়িতে উঠেন তখন যে একটা শান্তির ছাপ তার চোখে মুখে, সেটা আর লক্ষ্য করা যাচ্ছে না। মনে হতো শরীরের ভেতর থেকে প্রাণটা বের হয়ে যাচ্ছে। এ নিয়ে ওনাকে অনেক ডাক্তার, উন্নত চিকিৎসাও দেওয়া হয়েছে, কিন্তু আসলে কোনো কাজে আসেনি। মানে আমার যেটা মনে হচ্ছে এখন, যে হয়তো ওনার শরীর থেকে রক্ত অথবা শক্তি ক্রমশ চুষে নিচ্ছে অদৃশ্যভাবে কোনো এক অপশক্তি। ক্রমশ সে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনেই। এরপর দুঃখের ব্যাপার হলো 2015 সালের শেষের দিকে তিনি মারা যান। অদ্ভুত হলেও তার মারা যাওয়ার সময় তার চোখ খোলা, মুখটা ফাঁকা ছিল, কিন্তু মৃত্যুর আগেও তিনি বলেছিলেন এই বাড়িতে কিছু আছে, যে বা যার কারণে আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, বা তিনি নষ্ট করেছেন, বা সেই অপশক্তি তার শরীরটা নষ্ট করেছে। এটা আমাদেরও বুঝতে বাকি রইল না। আমরাও টের পাচ্ছি যে এই বাড়িটা আসলেই শান্তির জায়গা না, এটা হয়তো অপশক্তির নিবাস। আমার চাচার মৃত্যুর সাথে সাথে শুরু হলো আসল ভয়াবহতা। তার মানে এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আগাচ্ছি আমরা সেদিকে। আমার চাচার মৃত্যুর পরেও ছড়াতে থাকে অভিশাপ। মানে সেই অপশক্তির দৌরত্ব দিন দিন মনে হচ্ছে ক্রমশই বেড়ে যাচ্ছে। আমার চাচাতো ভাই যারা ছিলেন তারা তো ওই বাড়িতেই থাকতেন চাচার মৃত্যুর পরেও। শুরুতে সব নিয়মিত মনে হলেও 1 মাসের মাথায় বাড়ির ভিতর আবার অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায়। আর সেই অনুভূতিগুলো যেটা দেখা যায় না কিন্তু বোঝা যায়, সেই ধরনের কার্যকলাপ বেড়ে যায়। মাঝরাতে দরজার পেছনে মনে হচ্ছিল আবার কেউ হাঁটছে। পিছন ঘরে সিঁড়ির কাছ থেকে এরকম একটা আওয়াজ আসে, যেন পশুর গলার গর্জন। আসাদের মা, আসলে আসাদ হচ্ছে আমার চাচাতো ভাই, মানে আমার চাচি, হঠাৎ একদিন ঘুম থেকে উঠে চিৎকার করে উঠলেন। তিনি বলতেছিলেন, ওটা জানালার পাশে দাঁড়িয়ে আছে, ওটা মানুষ না। ধীরে ধীরে আমার চাচির আচরণও বদলাতে থাকে। তিনি ভুলে যেতে থাকেন সবকিছু। মানে আমাদের মনে হচ্ছিল ক্রমশ সে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। মানুষের নাম, জিনিসপত্র, এমনকি নিজের সন্তানদের মুখও। একটা পর্যায়ে তিনি আমাকে চিনতেন না, আমার নাম ধরে ডাকতে জানতেন না। এর থেকেও আরো ভয়ঙ্কর হচ্ছে, তিনি হঠাৎ করেই এমন সব ভয়ঙ্কর কথা বলতে শুরু করেন, যেটা হচ্ছে একটা বড় কালো লোক আমার পেছনে হাঁটে। তার নাকি মুখ ছিল না, চোখ ছিল না, তবুও সে দেখে। তবুও সেই ছায়াটা বা অপশক্তিটা তার পিছু নেয়। এটা কি আমার চাচির মানসিক ভাঙন নাকি অশুভর আগমন? আমরা চাচিকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম। তিনি পরামর্শ দিলেন এটা হয়তো ওনার মানসিক রোগ, কিন্তু লক্ষণগুলো কোনো সাধারণ রোগের মতো ছিল না। লজ্জার বিষয় হচ্ছে তিনি একটা সময় কাপড় পরতে চাইতেন না। যে তাকে ছুত তার উপরে ঝাঁপিয়ে পড়তেন, নিজের হাত কামড়িয়ে রক্ত বের করতেন। রাতে ঘরে বসে অস্বাভাবিক কণ্ঠে হাসতেন, সে যে কি বিকট হাসি। একদিন তিনি চিৎকার করে বললেন, আমার শরীরের ভিতর সে ঢুকে আছে। সে খুব জোরে ধাক্কা দেয় আমাকে। এতে আমার চাচাতো ভাই যারা আছেন এবং আমরা ওনাকে নিয়মিত চিকিৎসার জন্য একজন কবিরাজ ডাকতে বাধ্য হই। এবার কবিরাজ এলেন এবং তাকে অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করলেন, নানা কায়দায় যেভাবে উনি চিকিৎসা করে থাকেন। এবারে কবিরাজের মাধ্যমে তার আসল সত্য উন্মোচন হলো। কবিরাজ একটা পর্যায়ে থমকে যান। বাড়ির ভেতর অদ্ভুত ঠান্ডা, কিন্তু ঘামে ভেজা গায়ের মতো এক ধরনের গন্ধ ছড়িয়ে আছে। তিনি চারদিক খোঁজ শুরু করেন
এবং একে একে বাড়ির 4 কোণ থেকে 4টি তাবিজ খুঁজে পান, যেটা মাটির নিচে পুঁতে রাখা ছিল। তারপর শোবার ঘরে খাটের নিচে পাওয়া যায় একটা সাদা কাগজ, যার মাঝে আঁকা ছিল মানুষের মতো আকৃতি, কিন্তু মাথার জায়গায় দানবীয় ছায়া। শরীরটা সাপের মতো পাকানো, চোখ নেই, মুখ নেই, তবুও ছবিটা তাকিয়ে আছে এমন অনুভূত হয়। কাগজটি লাল সুতোয় বাঁধা এবং কাদার মতো কালো লিচড়ে ভেজা। কবিরাজ কাগজ দেখে মাথা নিচু করে বললেন, এই বাড়ির আগের মালিক কালো জাদু করত, কাউকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। বলি অসম্পূর্ণ থাকায় শয়তানি শক্তিগুলো এই বাড়ির ভেতর আটকে গেছে, বের হতে পারে না। তাই তারা এখন নতুন শরীর খুঁজছে। তোমার চাচিকে তারা দেখে ফেলেছে। তারপর তিনি আরো যোগ করেন এর সাথে, যেটা হচ্ছে এখন আমার চাচিকে বাঁচানো অত্যন্ত কঠিন ছিল, কারণ কবিরাজ যখন এসেছেন বা আসল সত্য যখন উন্মোচন হয়েছে, সেটা অনেক দেরি হয়ে গেছে। আমার চাচিকে রাখার জন্য আলাদা একটি ঘর বানানো হয়, কারণ রাতে তিনি ভীষণভাবে বদলে যেতেন। বুঝতে কষ্ট হতো তিনি মানুষ না অশরীরী। মাঝরাতে দরজা ভাঙার চেষ্টা করতেন চাচি, কান ছিঁড়ে যাওয়ার মতো চিৎকার করতেন, নিজের হাত কেটে রক্ত চুষে খেতেন। এটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। কেউ কাছে গেলে তিনি চিৎকার করে বলতেন, ওরা আমার পিছনে দাঁড়িয়ে আছে, ওরা তোমাদের দেখতে চাইতেছে। বাইরে থেকে তালা দিতে হতো। খাবার দিলে তিনি সেই খাবার ছুঁড়ে মারতেন এবং বলতেন, এটা আমি খাবো না, ওরা খেতে দেয় না আমাকে। রাতে অনেক সময়ে আমার চাচাতো ভাই দাঁড়িয়ে শুনেছে, ঘরের ভেতর যেন 2 জন কথা বলছে, একটা নারী কণ্ঠ আর একটা গাঢ় হাড় ভাঙা পুরুষের কণ্ঠস্বর, অচেনা ভাষায়, খুব ধীরে, খুব গভীর। বাড়ির লোকেরা এরই মাঝে দেখেছে ঘরের দরজার নিচ দিয়ে কারো ছায়া বের হচ্ছে, যদিও ভেতরে শুধু একজনই থাকে, কিন্তু অন্য আরো একটা ছায়া দেখা যাচ্ছে। আজও তিনি সেই ঘরে বন্দী। শরীর শুকায় না, দুর্বল হয় না, বরং যেন বাড়ির ভেতরকার কিছু তার রক্ত ফিরিয়ে দেয়। আবার রাত গভীর হলে ঘরের দরজা থেকে শোনা যায় নখ দিয়ে আঁচড়ানোর শব্দ, ধীরে হাঁটার শব্দ আর হাসি। একজন নারীর হাসির সাথে আর একটা গভীর ভয়ঙ্কর পুরুষ হাসি। কেউ জানে না দ্বিতীয় হাসিটা কার, কেউ জানে না তিনি এখনো মানুষ কি না, নাকি সেই বাড়ির কালো জাদুর বন্দি কোনো অশরীরীর আশ্রয়স্থল। লিসনার্স, তো এই ছিল আজকের ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার সেই ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করবেন, সাথে শেয়ার করবেন এখনো এই ঘটনাটি না শোনা কাউকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল আরো একটি নতুন ঘটনাকে কেন্দ্র করে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।